সবাইকে ওয়েলকাম টু এনিটাইম স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিনাত মাইশা। তোমাদের জন্য আজকে ক্লাসে নিয়ে এসেছি এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণের ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন নাম্বার 5। দেখো, আমি এই প্রশ্নটা বোর্ডে তুলে নিয়েছি। এখন আমরা প্রশ্নটা পড়বো, তারপর অঙ্কটা করব। আমাদের প্রশ্নে কি বলছে দেখো, এখানে দেওয়া আছে দায় সমূহ, এখানে দেওয়া আছে সম্পদ সমূহ। দায় সমূহের টাকা এখানে দেওয়া আছে এবং সম্পদ সমূহের টাকা এখানে দেওয়া আছে। দায় সমূহ বলতে এখানে যেমন চলতি দায় আছে, তেমনই আমাদের কি আছে, দীর্ঘমেয়াদী দায়। আর এখানে চলতি সম্পদও আছে, আমাদের দীর্ঘমেয়াদী সম্পদও আছে। তো দুইটাই মিলাই এখানে দায় সমূহ, এখানে সম্পদ সমূহ 15,50,000, 15,50,000। তো চলো প্রথমে দেখো, শেয়ার মূলধন 6 লক্ষ, রক্ষিত আয় 3 লক্ষ, ঋণপত্র 4 লক্ষ, প্রদেয় হিসাব যেটা একটা চলতি দায় 1,50,000, ব্যাংক জমাতিরিক্ত যেটা একটা চলতি দায় 75,000, বকেয়া খরচ, বকেয়া সকল ধরনের ব্যয় হচ্ছে চলতি দায় 25,000। সম্পদ সমূহ দেখো, ভূমি ও দালান 5 লক্ষ টাকা, আসবাবপত্র 2 লক্ষ টাকা, বিনিয়োগ 1 লক্ষ টাকা, মজুত পণ্য 3 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 4 লক্ষ টাকা, নগদ তহবিল 50,000 টাকা। দেখো প্রথমে কটা আমাদেরকে কি বলছে, বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ বিনিয়োজিত মূলধন বলতে আসলে কি? বিনিয়োজিত মূলধন মানে হচ্ছে আমাদের যে মালিক আছেন প্রতিষ্ঠানের, তার মোট যে সম্পদ আছে সেই সম্পদ থেকে আমরা আমাদের চলতি দায়গুলা বাদ দিয়ে যেটা পাই সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। অর্থাৎ মালিক যে মূলধনটা ব্যবসায় বিনিয়োগ করেছে। এরপর খতা আমাদেরকে বলেছে কোম্পানির চলতি অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। গটা আমাদেরকে বলা হয়েছে কোম্পানির মোট লাভ অনুপাত ও মজুত আবর্তন অনুপাত নির্ণয় করো। তো চলো এখন আমরা প্রথমে কটা সলভ করি। তো দেখো, আমরা এখানে প্রথমে বিনিয়োজিত মূলধনের পরিমাণ বের করছি, তাই এটা সূত্র কি লিখেছি দেখো, মোট সম্পদ মাইনাস চলতি দায়। এখন আমরা এখানে লিখেছি, এখানে আমি মোট সম্পদ কত দেখো, মোট সম্পদ এখানে যে সম্পদ দেওয়া আছে সেখানে দীর্ঘমেয়াদী সম্পদ প্লাস স্বল্পমেয়াদী সম্পদও আছে। তো সকল সম্পদকে আমরা কি বলি, মোট সম্পদ। মোট সম্পদ 15,50,000 টাকা। দেখো আমরা চলতি দায় বের করবো, এখানে কিন্তু সব ধরনের দায় দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে চলতি দায়। তাহলে এখানে দেখো প্রদেয় হিসাব একটা চলতি দায়, ঠিক আছে, ব্যাংক জমাতিরিক্ত একটা চলতি দায়, বকেয়া খরচ একটা চলতি দায়। দ্যাট মিনস 1,50,000, 75,000 এবং 25,000 টাকা কি হবে, যোগ হবে। আমাদের কত টাকা আছে চলতি দায়, 2,50,000 টাকা। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, মোট সম্পদ আমরা পেয়েছি 15,50,000, আমরা কত পেয়েছি, 2,50,000 টাকা আসে 13 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 5-এর কয়ের উত্তর কি আসবে, 13 লক্ষ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলতি দায় আমরা কিভাবে বের করেছি আমরা দেখেছি, এখান থেকে কোনগুলো চলতি দায় আমরা দেখতে পাচ্ছি, প্রদেয় হিসাব চলতি দায়। দ্যাট মিনস এই প্রদেয় হিসাবের দায়গুলো 1 বছরের মধ্যে কি পরিশোধ করতে হবে। ব্যাংক জমাতিরিক্তের ব্যাংকের, অর্থাৎ আমি যদি ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করি তখন আমার সেটা 1 বছর বা সময়ের মধ্যে পরিশোধ করতে হবে, ম্যাক্সিমাম 1 বছরের মধ্যেই পরিশোধ করতে হবে। ঠিক আছে, বকেয়া খরচ, সকল ধরনের বকেয়া ব্যয় কি চলতি দায়। তো বকেয়া খরচ, এই চলতি দায় চলতি সম্পদ নিয়ে যাদের প্রবলেম হয় তাদের জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা যাই দেখে আসতে পারো, খুব ইজিলি আমি বুঝিয়ে দিয়েছি সেখানে। চলো এখন আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে 5-এর খ। দেখো এখানে আমরা চলতি দায়টা পেয়েছি 2,50,000 টাকা। তোমরা যদি রাফ করো তখন গণনা 1 লিখবে, মানে কতে যেহেতু আমরা চলতি দায় আগে বের করেছি তখন তোমরা পাশে দিয়ে লিখে দিতে পারো যে গণনা 1, কারণ অনেক সময় অনেক স্যার রাফ দেখতে চাই, তো এই কারণে তোমরা এরকম দিয়ে দিতে পারো। এরপর দেখো আমাদেরকে মোট সম্পদ দেওয়া আছে, যেখান থেকে আমাদেরকে চলতি সম্পদ বের করতে হবে। কেন, আমরা জানি চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। ঠিক আছে, চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করলে আমরা চলতি অনুপাতটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে চলতি সম্পদ সমান আমরা কি কি আসছে, দেখো আমাদের ভূমি ও দালান এটা একটা কি বলে দীর্ঘমেয়াদী সম্পদ, আসবাবপত্র একটা দীর্ঘমেয়াদী সম্পদ, বিনিয়োগ তো বিনিয়োগ, মজুত পণ্য চলতি সম্পদ, কারণ চলতি সম্পদগুলো আসলে হচ্ছে যেগুলোকে দ্রুত সময়ে নগদে কি করতে পারবে, পরিবর্তন করতে পারবে। মজুত পণ্যকে তুমি দ্রুত সময়ে নগদে পরিবর্তন করতে পারবে, সেগুলোকে বিক্রি করে। প্রাপ্য হিসাবকে তুমি করতে পারবে, নগদ তহবিলকে করতে পারবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ। তাহলে মজুত পণ্য দেওয়া আছে দেখো 3 লক্ষ,
প্রাপ্য হিসাব 4 লক্ষ, নগদ তহবিল 50,000। তাহলে টোটাল চলতি সম্পদ সমান 7,50,000 টাকা। এখন আমরা এই 7,50,000কে 2,50,000 টাকা দিয়ে কি করবো, ভাগ করবো। আমাদের কত আসে, 3 আসে। ঠিক আছে, উপরে 3 আসে কিন্তু নিচে কি আসে, 1 আসে, তাই না? তাহলে আমরা কি করে দিব, 3:1 দিব। তুমি যদি ধরো এটাকে এটা দিয়ে কাটলা, ঠিক আছে, এখানে 3 আছে, অর্থাৎ চলতি সম্পদের অনুপাত হয়ে যাবে 3। নিচে আমাদের মনে মনে যে একটা আছে সেটা আমরা অনুপাত দিয়ে 1 বুঝিয়ে দিব। ঠিক আছে, তো খতা আমাদেরকে কিন্তু আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে দায় মালিকানা অনুপাত। তো চলো আমরা এটা বের করবো। তো দেখো এখন আমরা খর আরেকটা পার্ট সমাধান করছি, যেখানে আমাদেরকে বলছে দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে। দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে বহির্দায়, অর্থাৎ বাইরে থেকে যে দায়টা হয় সেটা হচ্ছে বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। মালিকানা তহবিল মানে মালিকের যে তহবিলটা থাকে সেটাকে মালিকানা তহবিল বলে। ওকে, তো বহির্দায়টা আসলে কি? বহির্দায় দেখো, বহির্দায় মানে হচ্ছে বাইরের দায়। ঠিক আছে, এই যে চলতি দায় এটা কিন্তু বাইরের দায়। এই যে দেখো প্রদেয় হিসাব, এটা অন্য কারো থেকে, আমার থেকে কি নেওয়া, দায় নেওয়া, ব্যবসায় থেকে না বা মালিক থেকে না। ব্যাংক জমাতিরিক্ত, এটা ব্যাংক প্রতিষ্ঠান থেকে নেওয়া, আমার প্রতিষ্ঠান থেকে নয়। বকেয়া খরচ, এটা আমি কারো থেকে না কারো থেকে ধার নিয়েছি, অর্থাৎ সবগুলো বাইরের সাথে রিলেটেড, তাই এটা চলতি দায় বহির্দায়ের অন্তর্ভুক্ত। এছাড়া আছে দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণ অর্থাৎ ঋণপত্র, এখানে আমাদের ঋণপত্র মানে দীর্ঘমেয়াদী ঋণ। ঠিক আছে, ঋণপত্র কেন, কারণ এটা আমি বাইরে থেকে সে পত্রটা গ্রহণ করেছি, তাই না? তো এগুলো হচ্ছে বহির্দায়। বাকি যেগুলো আছে, এই যে শেয়ার মূলধন, শেয়ার মূলধন কিন্তু মালিকের মূলধন। ঠিক আছে, মালিক শেয়ারের মাধ্যমে যে মূলধনটা কি করে, ব্যবসায় ইনভেস্ট করে, তো এটা কিন্তু মালিকানা তহবিল, এটা বহির্দায় না। এরপর রক্ষিত আয়, রক্ষিত আয় কোত্থেকে আসে, ব্যবসা থেকে আসে। ব্যবসায় কি করে, রক্ষিত মানে কি, আগে থেকে স্টোর করে রাখে। ঠিক আছে, যে আয়গুলো স্টোর করে রাখা হয়, এগুলো সবগুলো ব্যবসা, এগুলো কিন্তু বহির্দায় না। ঠিক আছে, সেগুলো হবে মালিকানা তহবিলের অন্তর্ভুক্ত। দেখো এখন এখানে দেখো, আমরা চলতি দায় আমরা জানি যে 2,50,000 টাকা, দীর্ঘমেয়াদী ঋণ 4 লক্ষ টাকা, টোটাল আমাদের 6,50,000 টাকা আসে। মালিকানা তহবিলে দেখো শেয়ার মূলধন 6 লক্ষ টাকা, রক্ষিত আয় 3 লক্ষ টাকা, প্লাস আমাদের কি হয়ে যাচ্ছে 9 লক্ষ টাকা। তো এখন আমরা বহির্দায়কে মালিকানা তহবিল দিয়ে ভাগ করব। এখন আমরা কাটাকাটি করব, তোমরা চেষ্টা করবে ক্যালকুলেটর করে ফেলতে। আমি বোঝানোর জন্য তোমাদেরকে এখানে কাটাকাটি করার চেষ্টা করছি, তোমরা কাটাকাটি করবে না, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিবে। তাহলে দেখো আমি যদি এই 3টা শূন্য এই 3টা শূন্য কাটি দিই, এটা কেটে দিই, তাহলে 65 আর 90 কে ভাগ করবো আমরা জাস্ট, আমাদের কত আসে 0.72। ঠিক আছে, আমরা 7-2 পর্যন্ত নিব, এরপর অনুপাত কি দিয়ে দিব, 1 দিয়ে দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে দায় মালিকানা অনুপাত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গতে চলে যাব। তো দেখো আমাদের প্রশ্নের নিচে কিন্তু আরো 2টা লাইন দেওয়া ছিল, যে উক্ত বছরে বিক্রয়ের পরিমাণ 18 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 14 লক্ষ টাকা এবং প্রারম্ভিক মজুত পণ্য 2 লক্ষ টাকা। তো এটা কিন্তু এখানে ছিল, আমি পাশে দিলাম। তো দেখো এখন যখন আমাদেরকে গতে বলা হচ্ছে মোট লাভ অনুপাত নির্ণয় করতে, মোট লাভ অনুপাতের সূত্রটা কি দেখে নাও, যে মোট লাভ ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। ঠিক আছে, এখন দেখো মোট লাভ তো আমাদের এখানে দেওয়া নেই, মোট লাভ আমরা কিভাবে বের করি, আমরা জানি মোট লাভ সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো দেখো এখানে আমরা মোট লাভ সমান কি লিখেছি, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় সমান 18 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় সমান 14 লক্ষ টাকা। 18 লক্ষ থেকে যখন 14 লক্ষ বাদ দিব আমাদের 4 লক্ষ টাকা আসে, দ্যাট মিনস মোট লাভ হচ্ছে 4 লক্ষ টাকা। বিক্রয় তো দেওয়া আছে 18 লক্ষ টাকা। এখন আমরা এই যে মোট লাভকে বিক্রয় দিয়ে ভাগ করব। 4 লক্ষকে যখন আমরা 18 লক্ষ দিয়ে ভাগ করব এবং 100 দ্বারা গুণ করব, তখন আমাদের কত আসে 22.22% অনুপাত। আর মোট লাভ অনুপাত আমরা পার্সেন্টেজে বের করব, অনুপাতে নয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদেরকে আরেকটা জিনিস বের করতে বলা হচ্ছে গতে, যে মজুদ আবর্তন অনুপাত বের করতে। তো মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা যখন গড় মজুদ দিয়ে ভাগ করব তখন আমাদের মজুদ আবর্তন অনুপাত বের হবে। তো পণ্যের ব্যয় আমাদেরকে অলরেডি দেওয়া ছিল প্রশ্নে, যে 14 লক্ষ টাকা, এবং গড় মজুদ পণ্য আমরা জানি গড় মানে হচ্ছে আমরা টোটাল যে মানটা থাকবে সেটাকে সংখ্যা দ্বারা ভাগ করব। যেমন এখানে দেখো গড় মজুদ পণ্য আমরা কিভাবে বের করেছি, আমরা প্রারম্ভিক মজুদ, যেটা আমাদেরকে প্রশ্ন দেওয়া ছিল, প্রারম্ভিক মজুদ পণ্য 2 লক্ষ টাকা, সমাপনী মজুদ যেটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে 31 ডিসেম্বর, দ্যাট মিনস সমাপনী মজুদ পণ্য। আর সংখ্যা হচ্ছে 2টা, একটা প্রারম্ভিক একটা হচ্ছে সমাপনী, তাই 2 দিয়ে ভাগ করলাম। তো এভাবে করে যদি আমরা ভাগ করি তাহলে আমরা গড় মজুদ পণ্য পেয়ে যাবো।
মজুত পণ্য কত আসে? 2,50,000 টাকা। এখন আমি এখানে কিন্তু 100 দিব না, আমাদের সূত্রটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যাকে গড় মজুত দিয়ে ভাগ করব। দ্যাটস ইট। তাহলে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় আসে 14 লক্ষ টাকা এবং গড় মজুত আসে 2,50,000। এই দুইটাকে যখন আমরা ভাগ করবো 5.6 আসবে। আর মজুত আবর্তন অনুপাত, যখন আবর্তন বলবো আমাদের বার দিতে হয়, তাহলে 5.6 বার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমাদের যার যে অধ্যায়ে সমস্যা আছে সেই অধ্যায়ে আমাকে জানাবে, আমি ইনশাল্লাহ সমাধান করে নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাই।